আমাদের প্রেজেন্টেশন নাম আস অ্যান্ড দেম অর উই টুয়ার্ডস বায়োডাইভার্সিস প্লেসেস। হ্যাঁ, কিছুটা হয়তো বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা নিজেদেরকে পারিপার্শ্বিক যে আমাদের ইকোসিস্টেম বা বায়োডাইভার্সিটি আছে তাদেরকে কিভাবে ভাবি এবং কিভাবে আমরা কোথাও চিন্তা করতে পারি। সো এই ছবিটা অনেক কথা বলে এবং এটা একটা আধুনিক সভ্যতা, একটা আধুনিক জায়গার বিল্ডিং। তো এটা একটা ইউএন কমপ্লেক্সের জায়গা। হ্যাঁ, তো এই ছবিটা যদি দেখি আমরা দেখবো যে বিল্ডিংটা খুব শাইনি, ল্যান্ডস্কেপটা খুব শাইনি, হ্যাঁ? কিন্তু এটা তো একটা এক্সাম্পল তৈরি করে। আমরা এগুলো ফলো করি। সো মোস্ট অফ দ্য মডার্ন হিউম্যান প্লেসেস আর ডিজাইনড উইথ ক্লিনিক্যাল ভিউ, সিকিউর, শাইনিং অ্যান্ড গ্লোয়িং। খুব পরিষ্কার, পাতা পড়ে থাকতে পারবে না। খুব আ সুন্দর ঝকঝকে জিনিস হবে। তো এটাকে আমরা আসলে শুধু আমাদের দেশে না, অ্যাজ এ গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড হয়েছে, হ্যাঁ? যখন অ্যা এটা বনে তো আ সেরকম হয়েছে। কিন্তু নেচার অন কন্ট্রারি আমরা যদি দেখি যে আ একটু আ ওগোছালো, হ্যাঁ? আমরা যেটা মনে করি যে ঠিক একটা গাছ একদিক থেকে উঠছে, তার পাশে কি হবে না হবে অনেক সময় ভয় লাগে যে কবির স্যার বলছিলেন যে একটা ফরেস্ট তৈরি হয়েছে, খুব নতুন ফরেস্ট তাও মানুষ যেতে ভয় পাচ্ছে, হ্যাঁ? তো এই যে আমরা একটু ভয় পাই, একটু মিস্টেরিয়াস মনে হয়। তো এই কারণে কিন্তু মানে আমরা একটু ঘষে মেজে আমরা জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের স্কোপ থাকলেও করি, না থাকলেও করি। তো আম তার কারণ কি আসলে? আসলে এটা কিছুটা evolutionary। হ্যাঁ, আমাদের হচ্ছে এককালে আমরা নেচারে এতই ডমিনেটেড ছিলাম নেচার দ্বারা। এই যে সুন্দরবনে গেলেও কিন্তু এখন ডায়নামিক্সটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। মানে সুন্দরবনের জনপদের ডায়নামিক্স, ঢাকার ডায়নামিক্স সম্পূর্ণ ভিন্ন এবং ওখানকার যে মানুষের সাথে বাঘের রিলেশন, ভয় আ এখানে যে কেউ গেলে সে এই জিনিসটা মনে হবে যে কয়েক হাজার বছর আগে চলে গিয়েছে। তো এই যে এইটা তো ঢাকাতেও ছিল। ঢাকাতে চিতাবাঘ ছিল, বাঘ ছিল। এগুলো আমরা সব জানতাম। তো এই যে ভয়ের জায়গাটা এখান থেকে আমরা আস্তে, আস্তে কোন রকম মানে মিস্ট্রি রাখার চেষ্টা করি না। হ্যাঁ? যত unknown কর্নার আছে বিল্ডিং এর মধ্যে এটা আমরা এলিমিনেট করার চেষ্টা করি। হ্যাঁ? পরিষ্কার থাকতে হবে সবকিছু, সুন্দর থাকতে হবে। তো আমরা ধরে নিচ্ছি নেচারটা অনেক সময় hostile যদি ওকে গ্রো করতে দেই। তো সেক্ষেত্রে আমাদের একটা টেনডেন্সি কাজ করে। আমরা যেন পৃথিবীর গ্রিপটা নিয়ে নিয়েছি। আমরা বলছি আচ্ছা us humans and them মানে রেস্ট অফ দ্য ওয়াইল্ড লাইফ অথবা ওয়াইল্ড প্ল্যান্টস অ্যান্ড দেয়ার হ্যাবিট্যাটস, হ্যাঁ? এটা আসলে দেম খুব একটা ইম্পোর্টেন্ট না। পৃথিবীতে আমাদের জিনিসটা আগে হবে। পরে আমাদের ইন্টারেস্ট বেঁচে থাকলে হয়তো ওটা হবে। তো সেক্ষেত্রে আমাদের শহরগুলো কিন্তু খুব মানে বা আমাদের রেগুলার যে জায়গাগুলো স্যার বলছিলেন, এহসান স্যার আমি দেখছিলাম যে কেটে গিয়েছে কিন্তু, হ্যাঁ? কানেক্টিভিটি নাই কিন্তু আর ন্যাচারাল প্রসেস গুলার। কারণ হচ্ছে আমরা ধরে নিয়েছি প্রত্যেকে প্রটেক্টেড জায়গা তৈরি করতে চেয়ে এটাকে আমি দুর্গের মতো করে ফেলেছি, ফর্টিফাইড করে ফেলেছি। তো তখন দেখা যাচ্ছে এটা হেলথি সিস্টেম আর চলছে না আরকি। তো এই যে us and them এর যে ব্যারিয়ারটা, হ্যাঁ? এটা আমার একটু সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, আমারও করে। তো এই বিষয়টা নিয়ে একটা চিন্তা থেকে আস্তে, আস্তে আসা আ এবং এই প্রসেসের কারণেই যেমন এই যে আমাদের একটু গ্রিনের মতো জায়গাগুলো, এটা আ স্যার এটা আসলে কক্সবাজার বেল্টের এই ছবি। তো এই যে একটা ব্লু গ্রিন যে নেটওয়ার্ক, হ্যাঁ? এর ভিতরে যে একটা হ্যাবিটেট আছে, সেটা ধীরে, ধীরে আওয়ার সেফ গ্রে হ্যাবিটেট এ পরিণত হচ্ছে। অ্যান্ড দিস ইস আওয়ার সেফ মানে সিকিউরড গ্রে হ্যাবিটেটস, হ্যাঁ? রেজাল্টটা কি আসলে? রেজাল্টটা হচ্ছে আমরা এই যে মৌমাছি হারাচ্ছি, পলিনেটরস হারাচ্ছি এবং এটা আসলে আমরা দেখি না বলে আমরা জানি না। পৃথিবীতে যে পরিমাণে ইনসেক্টস, পলিনেটরস কমে যাচ্ছে, এটা আসলে মানে সায়েন্টিস্টরা উন্নতিসেরা কাজ করছে ভয় পাচ্ছে। যেকোনো সময় সিস্টেমটা কোল্যাপস করবে এবং এক্সপোনেনশিয়াল স্কেলে কোল্যাপস করবে। এটা দেখা যাবে না। হঠাৎ করে দেখা যাবে যে অনেক কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ নিচের যারা ইঞ্জিনিয়াররা তাদেরকে আমরা হারিয়ে ফেলছি খুব দ্রুত, খুব দ্রুত। হ্যাঁ? তো এখন অ্যা এবং এই যে হাতির কথা, কক্সবাজারের ক্ষেত্রে খুব প্রযোজ্য। হাতিকে বলা হয় ইঞ্জিনিয়ার অফ দ্য ফরেস্ট। হ্যাঁ? মানে অর্থাৎ আপনি দেখবেন সে একটা ডিগ্রেডেড ফরেস্টে থাকতে পারে। একটা ফরেস্ট যদি তৈরি করতে হয়, হাতির কক্সবাজারের ফরেস্টে কোনো প্ল্যান্টিং এর দরকার নেই আসলে। যদি আমরা হাতির পপুলেশন রাখতে পারি, ও নিজেই ওখানে ফরেস্ট তৈরি করবে। ওর ডাঙের মধ্যে, ওর পায়ের ছাপের মধ্যে যে পরিমাণ মানে ঘটনা তৈরি হয়, পায়ের ছাপের মধ্যে অনেক অ্যাম্ফিবিয়ান স্পিসিস আসলে পানিটা যে জমে থাকে, ওরা বংশবৃদ্ধি করে। ডাঙের মাধ্যমে ফরেস্ট তৈরি হয় এবং এই যে সে পানি ঘেঁষে একটা প্রাণী, সে পানির এজটাতেই ফরেস্ট রিস্টোর করে। তখন পানিটাও ক্লিনড হয় অন দ্য প্রসেস। হ্যাঁ? মানে ঝিরিগুলা রিস্টোরড হয়। তো এই যে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের খালি সামনে ২০০ বছর হাতি বাঁচাতে হবে। হ্যাঁ? মানে টার্গেট নিয়ে আগাতে হবে। তাহলে দেখা যাবে ফরেস্ট গুলো এমনিতেই অনেক আবার রিগ্রো করেছে। হ্যাঁ? তো আমরা এ ধরনের বড় আমাদের যে বিশাল মেগা ক্রিয়েচার্স গুলো আছে, মেগা মানে আ আ বড়, বড় প্রাণীগুলো যেগুলো আছে সেটাও হারিয়ে ফেলেছি। এখানে বলাই বাহুল্য বাংলাদেশে কিন্তু
পৃথিবীর সবচেয়ে বড় গরুটা, হ্যাঁ, তারপর এশিয়ার সবচেয়ে বড় প্রাণীটা, ইভেন এগুলো কিন্তু আছে। আমাদের বড়, বড় প্রাণী যেগুলো ছিল, গন্ডার ছিল ৩ প্রজাতির, সব কিন্তু এখন নেই। হিস্ট্রি। এবং আমরা যদি আরেকটু দেখি যারা সরাসরি আমাদের সাথে কানেক্টেড। এই যে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি, এটা আমরা গাজীপুরে একটা খাল থেকে আমাদের ছবি তোলা। হ্যাঁ? অর্থাৎ এই যে আমরা যখন বায়োডাইভার্সিটি লুজ করছি, আমাদের যে আমরা গার্মেন্টস বেসড একটা ইকোনমি গড়ে তুলেছি, সবগুলো খাল কিন্তু শেষ। কিন্তু এটার পিছনে দেখা যেত আগের মানুষের যে আমিষের পুষ্টি, সে যে একটু মাছ ধরে খাচ্ছে। আমি নিজে দেখে এসেছি, আমার ডকুমেন্টেশন করা আছে অনেকগুলো, যে কিভাবে তৃণমূল পর্যায়ে মানুষগুলো যে মাছ ধরে একটু শাক-পাতা দিয়ে খাবারটা খাচ্ছে। তার যে আমিষের প্রয়োজনীয়তা ছিল, সেটা কিন্তু সবকিছু আমরা নষ্ট করে ফেলছি। লাইভলিহুড নষ্ট হয়ে যাচ্ছে। জেলেরা আ মাছ পাচ্ছে না। সো এইটার অনেক আমাদের ফুড সিকিউরিটি থেকে শুরু করে ক্লিন এয়ার, আ আবার আমাদের হেলথ, হ্যাঁ, লাইভলিহুড সবকিছু উপর কিন্তু এইটার একটা প্রভাব আছে। এখানে একটা কথা বলে রাখি। অনেক সময় বলে যে আমাদের বায়োডাইভার্সিটি না হলে তো আমরা সায়েন্স দিয়ে বের হয়ে আসতে পারব। আমি জানি না আসলে সত্যি বা কি। কিন্তু আসলে আমরা বায়োডাইভার্সিটির কবির স্যার বলছেন যে আমরা এখনো বুঝতে পারিনি আসলে। হ্যাঁ, আমরা সারফেসে মোটামুটি একটু স্ক্র্যাচ করা শুরু করেছি হয়তো। কিন্তু এইটা যতদিন আমরা না বুঝতে পারছি, এই ঘটনাটা আমাদেরকে টিকিয়ে রাখলে আমাদের জন্যই হয়তো ভালো। আমরা তো জ্ঞান অনুসন্ধানী মানে প্রাণী। তো আমাদের আসলে যত জানবো ততই ভালো। তো জিনিসই যদি না টিকে থাকে, জানবো কোত্থেকে? এবং সে সাথে একটা বিষয়ও আছে। এর আবার একটা এথিক্যাল ডাইমেনশন আছে। এর একটা আবার পোয়েটিক ডাইমেনশন আছে। যেমন আমরা যেমন বলি যে আমাদের মানে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের তো প্রাকৃতিক ঐতিহ্যও আছে। হ্যাঁ? ঐতিহ্য একটা দেশে ২ ভাবে হয়। সাংস্কৃতিক হয়, প্রাকৃতিক হয়। এই প্রাকৃতিক ঐতিহ্য আমরা কোথায় পেলাম? এটা আমাদের নেচার দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা ধরে রেখেছিল। হ্যাঁ? এটা কোনো একদিন আমি চেষ্টা করব প্রেজেন্ট করার জন্য। কিভাবে? যে নেচারকে ধরে রেখে মানুষ প্রোডাকশন করেছে হাজার বছর ধরে। হ্যাঁ? তো সেই জায়গাটাতে কিন্তু আমরা আধুনিক মানে আমাদের ডেভেলপমেন্ট আর ওটাকে জাজ করছি না, ফেলে দিচ্ছি। তাতে আমাদের যে আমিত্ব, এটা কিন্তু আরেকটু মানে কমে গেল আরকি। হ্যাঁ? প্রশ্নটা হচ্ছে যে, এই যে আমাদের আশেপাশে আমরা একটু ভয় পাচ্ছি, আচ্ছা বন বিড়াল থাকলে একটু ভয় লাগে, একটু পাখি থাকলে একটু বাদুড় কেন থাকবে ঘরের মধ্যে? মাকড়সাটা হয়তো কামড় দিতে পারে, হ্যাঁ? বা আশেপাশে শহরের মধ্যে একটা লন থাকলে মনে হয় ভালো। এই যে চিন্তাটা, হ্যাঁ? এইটার ব্যাপারে আসলে আমরা কি করতে পারি যে বায়োডাইভার্সিটি হারিয়ে যাচ্ছে? আমরাও ঠিক ইজি ফিল করি না। মানে এটা আসলে আমাদের একা সমস্যা সমাধান করার মতো জিনিস না। এটা একটা গ্লোবাল বিষয়। এখানে আরো অনেক ধরনের ঘটনা আছে। আজকে এখানে আমাদের উদ্দেশ্য বলা যে আমরা কি করতে পারি? হ্যাঁ, মানে এজ এ প্লেস প্ল্যানার্স আমরা হিসেবে আমরা কি করতে পারি? মানে এর বাইরে তো আসলে আরো অনেকে অনেক কিছু করবেন। অনেক রকম ডাইমেনশন আছে। এটা হয়তো আমরা পুরোপুরি মিট করতে পারব না। তো সেই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা আমার কাছে মনে হয়েছে ক্ষেত্র বিশেষে একটা প্রিন্সিপাল চ্যালেঞ্জই মনে হয়েছে। আইডিয়াটি মেইনস্ট্রিমড না। আমাদের ডেইলি লাইফের সাথে বায়োডাইভার্সিটি যে একটা ইস্যু, এটা অ্যালাইনড না। মানে আমরা খাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি, হ্যাঁ, শাক-টাক খাচ্ছি, সবকিছু কুমড়ো পাতা মানে দিয়ে করেছি, কুমড়ো ফুল দিয়ে কিছু করছি। কিন্তু আমাদের সাথে এটার সাথে এটার ইনভিজিবল যে একটা মানে ঘটনা আছে, এখানে কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট নাই। এখন এটা অনেক নেশন কিন্তু মানে অ্যাচিভ করার চেষ্টা করেছে অনেকভাবে। কেউ কারো সোসাইটি দেখবেন যে বিভিন্ন রকম প্রাণী বা বন্য প্রাণী এগুলো ক্যারেক্টার নিয়ে আসা হয়েছে, বোঝানোর চেষ্টা করেছে এরা কি করছে না করছে। অর্থাৎ আমি দৈনন্দিন জীবনে আমি যে চলছি, আমার সাথে যে আরো অনেক আমার প্রতিবেশী আছেন, এই ঘটনাটা কিভাবে মেইনস্ট্রিম করা যায়, হ্যাঁ? তো সেই জায়গাটাতে আমাদের আসলে আমরা যারা প্লেস প্ল্যান করছি, প্লেস প্ল্যানার্স আছি, হ্যাঁ? আমরা কিন্তু এখানে আমাদের একটা ভালো সুযোগ আছে আমি বলব। এখন আরো বেশি সুযোগ আছে। কারণ মানে হ্যাবিটেট মেকিং এর যে নলেজ গুলা, হ্যাঁ? বা এইটার যে মানে একটা এ জায়গা গ্রিন করার যে টেকনোলজি গুলো, এগুলো কিন্তু অনেক অ্যাডভান্সড হয়েছে। তো সেই জায়গাটাতে আমাদের হয়তো, এবং আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গা অনেক মানে পরিসর তৈরি করছি যেটা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ যাবে, অনেক মানুষ দেখবে। এটা পাবলিকলি ইউজড হবে। হ্যাঁ? পাবলিক প্লেস গুলো তো চমৎকার জায়গা, এবং এগুলো এখন বাংলাদেশে একটা ভালো জিনিস হচ্ছে সরকার একটু হলেও কিন্তু মাস্টার প্ল্যান করার চেষ্টা করছে। দেখছে। এই চেষ্টা করছে যে একটু আসলে গুছিয়ে নিই। মানে আমাদের যে মানে পাবলিক পরিসরগুলো আছে, জায়গা পাবলিক পার্কস, প্লেগ্রাউন্ডস গুলো। তো সেখানে হয়তো আমরা যখন কাজ করি, আমরা হয়তো একটু এখানে আমাদের কাছে সুযোগ আছে, এবং এইটার জন্য আসলে এক্সাম্পল যে অনেক চিন্তা করতে হবে তাও না। মানে বাংলাদেশ এত বায়োডাইভার্স, এত বায়োডাইভার্সিটি হারানোর পরও কবির স্যার বলছিলেন যে এত সহজে ফিরে আসে, যে একটু ঘুরলেই কিন্তু মানে একটা ছোট দেশ। একজন এক্সাম্পল দেই যে
মানে আমাদের দেশ তো ইন্ডিয়ান ইকোরিজিয়ন, হিমালয়ান, ইন্দো হিমালয়ান ইকোরিজিয়ন আর ইন্দো মালয়ান ইকোরিজিয়নের মাঝখানে একটা ব্রিজ। অর্থাৎ আমাদের একটা চিত্রা হরিণ আমরা কালকে রাতে দেখলাম, পরদিন সকালে আমি আবার একটা মিয়ানমারের প্রাণী দেখতে পারবো। হ্যাঁ, মানে আমি এক টান দিয়ে চলে গেলাম সিলেটে, এবং আমি হুলক গিবন দেখছি, উল্লুক দেখছি। এটা আসলে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, তারপর হচ্ছে মিয়ানমার, এই যে ইন্দো চাইনিজ রিজনের প্রাণী। কিন্তু আপনি চিত্রা হরিণটা কিন্তু সিলেটের ফরেস্টে পাবেন না। এটা আবার ইন্ডিয়ান রিজনের প্রাণী। এখন একজন ইন্ডিয়ানকে যদি, ভারতীয় একজন মানুষকে যদি হুলক গিবন দেখতে হয়, তাকে কিন্তু অল দ্য ওয়ে আগে মানে সেন্ট্রাল জায়গা থেকে দেখে সম্পূর্ণ জায়গাটা পার হয়ে চিকেন নেক পার, তারপর তাকে হচ্ছে নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে যেয়ে তাকে হুলক গিবন দেখতে হয়। যে কারণে অনেক ইন্ডিয়ান বার্ডার কিন্তু এখানে এসে অনেক রেয়ার স্পিসিসের ছবি তুলে যায়। তো আমাদের দেশটা ব্রিজের মতো হওয়াতে জাস্ট এ মাথা ও মাথা। হ্যাঁ, তো এই কারণে আমাদের এক্সাম্পলগুলো অনেক ডাইভার্স, অনেক বেশি এক্সাম্পল আছে। তো এখন এই যে ন্যাচারাল হেরিটেজ আছে, আমাদের কাজ হচ্ছে ডকুমেন্ট করি না করে একটু দেখি। তারপর অনেকে কাজ করছেন যাদের সাথে শুধু কথা বলা আছে, আমি কারণে কাজ করছি, কি করা যেতে পারে এখান থেকে একটু। আমি কালচারাল হেরিটেজটা আমার সবাই খুব অ্যাওয়ার, সেন্সিটিভ থাকে অনেক বিষয়ে, একটু কি ন্যাচারাল হেরিটেজটাকে আমি ঢোকাতে পারি কিনা। তো সেই জায়গাটাতে আমরা একটু এক্সাম্পল নিয়ে কথা বলি, হয়তো একটু অস্বস্তি আসতে পারে, কিন্তু সবকিছু কিন্তু আলাপ করলে ভালো আর কি। হ্যাঁ, এটা আসলে আমি নাম উল্লেখ করতে চাইনি, কিন্তু আমরা হয়তো অনেকে জানি। এটা আমাদের ঢাকা শহরের পুরান ঢাকার এজে একটা পার্ক, এবং একটা ওয়াটার এজ আছে। এবং দেখেন ওয়াটার এজটা আসলে আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, মানে মাটিও ইনাফ না, ওয়াটার এজটা আমরা নিয়েছি, এবং আমি হলেও তাই করতাম, সম্ভবত কিছুটা নিতাম। কিন্তু পুরোটা কি নিব কিনা প্রশ্ন। ওয়াটার এজের সুবিধা হচ্ছে যে এটা তো একটা আসলে একটা মানে ইকোটোন বলা হয় ইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে, যে চেঞ্জিং কন্ডিশন, অর্থাৎ টেরেস্ট্রিয়াল মানে মাটির জায়গা থেকে পানির জায়গা হচ্ছে, টেরেস্ট্রিয়াল থেকে অ্যাকোয়াটিক জায়গায় হচ্ছে, অর্থাৎ ওর স্পিসিস অ্যাসেম্বলেজ মানে প্রজাতি সন্নিবেশ বেশি। তো ওই যে ক্রিটিক্যাল জায়গাগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, কোথায় ইন্টারভিন করলে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যাবে, এবং কোথায় ইন্টারভিন করলে এক কাজের ভিতরে অনেক কাজ হবে, বায়োডাইভার্সিটি আসবে, পানিটা ক্লিন হবে, অর্থাৎ পানির যে এজ কন্ডিশন, এটা যদি আমি ডিজাইন করতে পারি ন্যাচারালি, তাহলে কিন্তু আমার পানিটাও পরিষ্কার থাকে। আবার এখানে আমার অ্যাকোয়াটিক লাইফ, টেরেস্ট্রিয়াল লাইফ একটা অ্যাসেম্বলেজ ঘটে। তো সেই জায়গাগুলো আমরা আসলে কি করতে পারি, এই যেটা আমাদের একটা অঞ্চলের কাছাকাছি অঞ্চলের একটা ভিউ, যে আমরা হয়তো একটু ধার করতে পারি, যে এই যে দেখা যাচ্ছে যে একটা সফট এজ, আমাদের পুরোটা করা দরকার নাই, কিন্তু মোজাইক মডেল বলে, মানে পুরোটা না করে আমরা যদি প্যাচ ওয়ার্কে করি, বেশিরভাগ আমিই নিলাম, দু একটা প্যাচ হয়তো স্ট্র্যাটেজিক্যালি রেখে দিলাম। হ্যাঁ, এটা কাজটা, এটা কি কারণে, এটা কারণ হচ্ছে আমি প্রথমেই হয়তো ধরে পুরোটা করা যাবে না, কিন্তু ছোট ছোট যদি প্যাচ ওয়ার্ক আমরা করি, এই ডায়ালগটা হয়তো ইজিয়ার। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে আননোটিসড থাকবে? আমরা তো মেইন স্ট্রিম করার চেষ্টা করছি আইডিয়াটা। উত্তরটা হচ্ছে আসলে না। এই ব্যাপারে আমাদের একটু আসলে রোবাস্ট হতে হবে এখন থেকে। হ্যাঁ, আমরা তো অনেক কাজ করি, অনেক নেচার রিজেনারেশনের চিন্তা করি, কিন্তু করার পর আমরা হয়তো আমরাই জানি কি হলো। এখন এটা ভালো এক্সাম্পল হলো কিনা আমি জানি না, কারণ আমার কাছে ফটো, আমি আসলে কপিরাইটেড ছবি ইউজ করতে চাইনি, আমার কাছে এই ছবিটাই ছিল, এই জন্য আমি এটা ইউজ করেছি। যে আচ্ছা, একটা হ্যাবিটেট তৈরি হচ্ছে কার জন্য, কে আছে এখানে, এরকম যদি একটু পাবলিক পরিসরে ছোটখাটো আননোটিসড আমাদের যারা নেইবার আছে তাদের ব্যাপারে আমরা কথা বলতে পারি দু একটা, এবং ইনফোগ্রাফিক্সে মানে আমি বিশ্বাস করি আমাদের প্রেজেন্টেশনের স্কিলের কারণে হোক, আর্কিটেক্টস কমিউনিটি, প্ল্যানার কমিউনিটি খুব অ্যাডভান্সড। আমি যেখানে একটা আরেকটা ইমেজ, হ্যাঁ, ওয়ান্স এগেইন আমি দেখতে পাই যে পোকামাকড়, হ্যাঁ, কারা কারা আছে, কি করছে না করছে, ওই জায়গাটার ভিতরে নিচ্ছে। এটা কিন্তু একটা ওয়েল ডিজাইনড জায়গাতে, আমি ওটা দেখাইনি আমি, কিন্তু খুব ভালো প্রপার নাইসলি ডিজাইনড, মানে আর্কিটেক্ট প্ল্যানার সবাই কাজ করেছে এরকম একটা জায়গা থেকে আমি ধার নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, যে আসলে অ্যাপ্রোচটা কি হতে পারে। সো অ্যান্ড মেবি এই যে ঘটনাটা আছে যে আমাদের হিউম্যান রিক্রিয়েশন তো লাগবে, এটা ছাড়া আমরা আমাদের সাথে পোয়েটিক ডাইমেনশনটা হারাবো আসলে। হ্যাঁ, ওইটা আবার আমাদেরকে ডিফাইন করে, মানে কিন্তু সেই সাথে ইকোসিস্টেম রিস্টোরেশনটা কিভাবে আস্তে আস্তে মেল্ট করতে পারে, যে এই একটা ছবি হয়তো অনেক কথা বলে। হ্যাঁ, আমি একটু বসার সুযোগ পাচ্ছি, আমার পিছনে একটা ঝোপ আছে, ওই ঝোপে আবার কারা ইনহ্যাবিটেন্ট আছে, ছোট্ট একটা সাইনবোর্ড একটু দেখানো আছে যে এখানে কিন্তু আপনার পাশে ওরাও কিন্তু আসে। সো একটু বসলেন, আপনি একটু দেখলেন, আপনার একটু দাঁড়িয়ে দেখলেন। আবার দূরের সিনারিওটা যদি আমরা ল্যান্ডস্কেপে দেখি, ইটস মোর আমি বলবো স্যানিটাইজড। হ্যাঁ, তো এই যে স্মল প্যাচওয়ার্ক করে আমরা হয়তো হিউম্যান রিক্রিয়েশন, ইকোসিস্টেম মানে রিস্টোরেশন, এগুলা একটু একটু করে যদি শুরু করতে পারে, এবং
গ্র্যাজুয়ালি স্কেলটা যদি বাড়তে পারে, অর্থাৎ প্রথমে হয়তো 1%, 0.5%, 1%, 2%, একটা পর্যায়ে কিন্তু এই যে কোনো পার্কে গেলে একটা বাচ্চা জানে, আচ্ছা বাবা বা আমার কিন্তু এই পাখিটা এখানে আসে, আমি জানি, হ্যাঁ, সে ভবিষ্যতে যখন বড় হবে তার কিন্তু অ্যালাইনমেন্ট তৈরি হয়েছে। তো ওই জায়গাটাতে সরি আগের একটু জায়গায় যাই, যে এই জায়গাগুলোতে আসলে সাবকনশিয়াস লেভেলে কোথাও একজন লিখেছিলাম যে হ্যাঁ, এটা আসলে এই ইস্যুগুলো, এই মানে ভিজুয়াল ম্যাটেরিয়ালগুলো আসলে সাবকনশিয়াস লেভেলে কাজ করে। হ্যাঁ, অর্থাৎ আমি হয়তো নিয়ে গেলাম, ভুলে গেলাম, কিন্তু মানুষের 90% অ্যাকশন কিন্তু সাবকনশিয়াস মাইন্ড দ্বারা পরিচালিত হয়। তো ওইটা হয়তো এমবেডেড হল। অ্যান্ড তারপর এখানে একটু আসার কথা বলা আছে, হয়তো কোনোদিন আমাদের এখন যে পাবলিক পার্কগুলো আছে, দে আর ভেরি স্টেরাইল ইন বাই নেচার, মানে এগুলো যেগুলো বায়োডাইভার্সিটি অ্যাক্সিডেন্ট হয়ে এসেছে, মানে এবং বেশিরভাগ মানে হ্যাবিটেট জেনারেলিস্ট, মানে ও যে কোনো জায়গায় থাকবে, অর্থাৎ ওর আসলে একটা মানুষের বাসার কাছাকাছিও থাকতে পারে, কিন্তু হ্যাবিটেট স্পেশালিস্ট যে স্পিসিসগুলো আছে, স্পেশাল হ্যাবিটেট মেকিং লাগবে, হ্যাঁ, তাদের জায়গাটা কোথায়? তো এই যে পাবলিক পার্কগুলা ধীরে ধীরে হয়তো এখন থেকে 50 বছর, 100 বছর হয়তো বায়োডাইভার্সিটি পার্কে পরিণত হবে। এগুলো হয়তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি না, এগুলো হচ্ছে ন্যাশনাল পার্ক না, কিন্তু এগুলো হয়তো বায়োডাইভার্সিটি পার্কস হবে, হ্যাঁ, যেখানে রিক্রিয়েশনের ইস্যুসগুলো থাকবে। আর শেষেরটা, হ্যাঁ, আমি অ্যাজ অ্যান অপটিমিস্ট আমি বলি যে হয়তো সামডে আমরা বলতে পারবো অ্যাজ এ উইক। থ্যাংক ইউ। পারফেক্ট 15 মিনিট এন্ডিং। আমরা 3টা কোয়েশ্চেন অর কমেন্ট দিব, একটু এখনই হাত দিতে হবে, নাহলে আমরা নেক্সট চলে যাব। থ্যাংক ইউ ফুয়াদ। ফুয়াদকে অনেকদিন ধরেই চিনি, ফুয়াদের কাজকর্ম সম্পর্কে একটু ধারণাও আছে এবং আমার চিন্তাভাবনাও বেশ অ্যালাইন্ড ওর ধারণার সাথে যায়। তো আমি একটা কথা বলতে চাই যে যেহেতু শহর নিয়ে আমরা চিন্তা করছি, কক্সবাজারের শহর নিয়ে চিন্তা করছি, শহর কিন্তু মোর দ্যান হিউম্যান শহর হতে হবে। শহরে যদি চিন্তা করি যে আমরা শুধু মানুষই থাকবো আর নন হিউম্যান মানে শুধু গাছপালা থাকবে একটা বিশেষ জায়গায়, তাহলে কিন্তু আসলে হবে না। শহরটাকেও ইনক্লুসিভ শহর হওয়াটা আমার কাছে মনে হয় জরুরি। আমি একটা প্রজেক্টের কথা বলবো, প্রজেক্টটার আনফরচুনেটলি আমি নামটা ভুলে গেছি আর্কিটেক্টের। তো ওদের একটা প্রপোজাল ছিল যে শহরে ওরা পানি খাওয়ার যেই পডস বিভিন্ন জায়গায় ওটা ডিজাইন করবে আর কি। তো প্রপোজালটা ওরা এমনভাবে দিল যে ওই পডে শুধু যে মানুষ পানি খেতে পারবে এরকম না, ওই পড হচ্ছে গিয়ে ওই সিটিতে যত রকম অ্যানিমেলস আছে ইনক্লুডিং মানুষ, সবাই পানি খেতে পারবে। বিভিন্ন লেয়ারে হচ্ছে গিয়ে পানি খাওয়ার ব্যবস্থা আছে। পাখি যে থাকে, পাখিও উড়ে এসে পানি খেতে পারবে, মানুষ পানি খেতে পারবে, পেট যে আছে কুকুর, সেও এসে পানি খেতে পারবে। একটা র্যাবিট যদি এদিক থেকে ঘোরাঘুরি করে পার্কের মধ্যে, সেও এসে পানি খেতে পারবে। ছোট্ট একটা এক্সাম্পল, বাট ইট সেইজ আ লট, যে শহরের একটা ডিসিশন, একটা ছোট্ট ডিসিশন ক্যান বি ভেরি ইনক্লুসিভ, মানে সবার জন্য। শহরটা শুধু মানুষের জন্য যেন না হয়ে যায় আর কি, শহরটা যেন আমরা একটু মনটা ওপেন আপ করতে পারি। ঢাকা শহরে দেখলে তো মনে হয় যে আমরা আর পাখিদের চাই না, আমরা কোনো আহ, একদম পোকামাকড় চাই না, অ্যারোসল দিয়ে সব মেরে ফেলতে চাই। মানে এই চিন্তা ভাবনাটা থেকে আমরা যে একটু বের হওয়ার চেষ্টা যেন করি আর কি। হ্যাঁ, ফুয়াদকে আমরা চিনি অনেকদিন, কাজও করার চেষ্টা করছি, হয় নাই। যাই হোক, তো ফুয়াদ তুমি এত যে কাজ করছো, এগুলার যদি কোনো ডকুমেন্টেশন প্রসেসের মধ্যে আছে কিনা, যেন আমরা আর্কিটেক্টরা পরবর্তীতে রেফারেন্স হিসেবে পাই, এরকম কোনো চেষ্টা তুমি করছো কিনা, বা আমরা আশা করি করবা। একটু বলার চেষ্টা করেছিলাম অবশ্য প্রেজেন্টেশনে, যে এই জিনিসটা আসলে আমরা অনেক সময় অনেক দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এবং মানে যত আসলে কাজ করতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে আসলে এটা অনেক শেয়ার্ড রেসপন্সিবিলিটি। তো এই জিনিসটা যেটা আপনি বলেছেন, যে এটা অনেক সময় মনে হতে পারে যে হয়তো আমরা কারোর সময় সরাসরি ঢুকে যাই, ব্যাপারটা এরকম না। তাহলে জিনিসটা তো আমাদের কাছেই থাকবে, কিন্তু জিনিসটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। সেখানে আমাদের একটা যখন হাতে রেসপন্সিবিলিটি আসে, সেখানে আমাদের কিছু স্কোপ দেওয়া থাকে, এর মধ্যে আমরা কি করতে পারি, এইটার ফোকাস করার একটা উদ্দেশ্য ছিল। তো সেই জায়গাটাতে আপনি যেটা বলেছেন, আমরা যখন এরকম কোনো সেন্সিটিভ জায়গাতে কাজ করতে চাচ্ছি বা কাজ করতে যাব, তখন আসলে পুরোপুরি আমাদের দায়িত্ব না, কিন্তু স্যার কাজ করছেন। স্যার বলছিলেন যে পলিসি ডকুমেন্ট যেগুলো আছে, সেখানে যদি আমরা ক্যাটাগরি বা ডিরেক্টিভসটা দিয়ে দিই যে আচ্ছা আমাদের দিক থেকে আমরা এটুকু করতে পারি, বাকি ওই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করতে হবে, তখন ওখানকার যা রিলেভেন্ট আছেন, মানে আমি কালচারালি সেন্সিটিভ জায়গায় বলি বা ন্যাচারালি সেন্সিটিভ জায়গাতে যাই, ওই একটা ডকুমেন্ট
যদি থাকে, আমি পার্সোনালি কিছু মাস্টার প্ল্যান প্রজেক্ট কাজ করছি বলে বলছি, সেখানে আমাদের কিছু জায়গাতে আমাদের ওপেন এন্ডেড ছেড়ে দিয়ে দিতে হয়েছে যে আচ্ছা আমাদের দিকে এটা করা সম্ভব, কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে এবং এটা রেলেভেন্ট যাদের এক্সপার্টিস আছে ওই ফিল্ডে তাদেরকে দিয়ে এই কাজটা করিয়ে নিতে হবে। মানে ইটস লাইক মানে কোনো ডকুমেন্ট আসলে ক্লোজ বুক হওয়া উচিত না, ওপেন বুক হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমাদের স্কোপটা বুঝে হতে কিছু আমাদের বলতে হবে আর বাকিটা আসলে ছেড়ে দিতে হবে। দ্যাট ইজ মাই পারসেপশন।